সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডোবি ইলাস্ট্রেটরের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়গুলো তোমাদের দেখাবো তা হচ্ছে পাথ বা প্রান্তরেখা, সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল, অবজেক্ট গ্রুপ করা এবং অবজেক্ট লক বা আনলক করা। এই বিষয়গুলো তোমাদের আমি ধারাবাহিকভাবে দেখাবো। তো সর্বপ্রথম আমরা পাথ বা প্রান্তরেখা এই বিষয়টি দেখব। অবজেক্টের প্রান্তরেখা মূলত একাধিক রেখাংশ বা সেগমেন্টের সমন্বয়ে গঠিত হয়। বিশেষ প্রয়োজনে একটিমাত্র রেখাংশ বা সেগমেন্ট বিশিষ্ট রেখাও ব্যবহার করতে হয়। অবজেক্টের প্রান্তরেখা বা বর্ডার রেখাকে পাথ বলা হয়। একটিমাত্র সরল রেখাকেও পাথ বলা হয়। তা আমরা এই বিষয়টি বোঝার জন্য আমরা এখান থেকে একটি রেক্টেঙ্গুলার শেপ তৈরি করলাম। তা অবজেক্টের প্রান্তরেখা মূলত একাধিক রেখাংশ বা সেগমেন্টের সমন্বয়ে গঠিত। এই লাইনটি এই কথাটি আমরা বোঝার জন্য আমরা প্রথমে একটা রেক্টেঙ্গুলার তৈরি করেছি। তা কিভাবে বুঝবো যে আমাদের এই যে রেক্টেঙ্গুলার শেপটি একাধিক রেখাংশের সমন্বয়ে গঠিত? আমরা যদি ডাইরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করি এবং আমরা কিবোর্ডের শিফট কি চেপে ধরে আমরা এই শেপের যে কোনো অংশে ক্লিক করি, তাহলে এই শেপটি সিলেক্ট হয়ে যাবে। এবার আমরা জাস্ট এই শেপের এই বাহুতে ক্লিক করলাম, উপরের বাহুতে ক্লিক করে আমরা ব্যাক স্পেস অথবা ডিলিট প্রেস করলাম। দেখা গেল যে এই শেপটি, এই রেখাংশটি মুছে গিয়েছে, রেখাংশ বা সেগমেন্ট মুছে গিয়েছে। এভাবে আমাদের এই রেক্টেঙ্গুলারটি 4টি সেগমেন্টের সমন্বয়ে গঠিত। যদি আমি আবার ডাইরেক্ট সিলেকশন টুল নিই, কিবোর্ডে শিফট কি প্রেস করে আমি যদি এখানে ক্লিক করি এই বাহুর উপর এবং যদি ব্যাক স্পেস প্রেস সেগমেন্টটি ডিলিট হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি এটাতেও ক্লিক করি, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এটাতেও ক্লিক করি, তাহলে এটাও ডিলিট হয়ে যাবে। এভাবে দেখা যাবে যে এই শেপটি, রেক্টেঙ্গুলার শেপটি 4টি সেগমেন্ট বা রেখাংশের সমন্বয়ে গঠিত। তা আমরা কোনো অবজেক্ট তৈরি করার জন্যে আমরা এক বা একাধিক সেগমেন্ট বা রেখাংশ ব্যবহার করতে পারি। অবজেক্টের প্রান্তরেখা বা বর্ডার রেখাকে পাথ বলা হয়। আমরা এই যে অবজেক্টটি তৈরি করেছি, এই অবজেক্টের এই যে চারপাশের যে রেখাটা, এই রেখাকে বলা হচ্ছে পাথ। একটি মাত্র সরল রেখাকেও পাথ বলা হয়। আমরা যদি এখানে একটা সরল রেখা অঙ্কন করি, তাহলে এটাও একটি পাথ হবে এবং এটিকে একটি পাথ বলা হবে। আশা করি পাথ বা প্রান্তরেখা কি তা তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা সিলেকশন টুল নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ অবজেক্ট বা অবজেক্টের অংশবিশেষ সিলেক্ট করার জন্য সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল বা গ্রুপ সিলেকশন টুল ব্যবহার করতে হয়। আমরা যদি এখানে একটা অবজেক্ট তৈরি করি, আমরা এখানে একটি স্টার তৈরি করলাম, আমরা একটা স্টার তৈরি করলাম।
তা সম্পূর্ণ অবজেক্ট, আমাদের এই সম্পূর্ণ স্টারটি বা এই অবজেক্টের যে কোনো অংশ বিশেষ আমরা এর একটা বাহু বা দুটো বাহু সিলেক্ট করতে পারি। তাই এই সিলেক্ট করার জন্য সাধারণত আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন টুল বক্সে সিলেকশন টুল রয়েছে, ডাইরেক্ট সিলেকশন টুল রয়েছে, এবং এখানে যদি ক্লিক করে প্রেস করে করে রাখি তাহলে দেখা যাবে যে এখানে আরেকটা টুল রয়েছে, সেটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। তাই এই টুলগুলোর সাহায্যে সাধারণত আমরা সিলেক্ট করে থাকি। কি সিলেক্ট করে থাকি? অবজেক্টের কোনো নির্দিষ্ট অংশ বা সম্পূর্ণ অংশ। আমরা যদি এই যে সিলেকশন টুলটি ক্লিক করি তা এবং এই অবজেক্টের উপর ক্লিক করি, দেখা যাবে যে এই অবজেক্টটি সিলেক্ট হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে যে এটি সিলেক্ট হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এর উপর ক্লিক করি তাহলে এই অবজেক্টটি পুরো সিলেক্ট হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ যে অবজেক্টটি সিলেক্ট হয়ে গিয়েছে। সিলেকশন টুলকে কালো তীর বা ব্ল্যাক অ্যারো বলেও উল্লেখ করা হয়। আমরা এই যে টুল বক্সে যে সিলেকশন টুলটি দেখতে পাচ্ছি, এই টুলটিকে কালো তীর বা ব্ল্যাক অ্যারো বলা হয়ে থাকে। সিলেকশন টুল ব্যবহার করার জন্য মাউস পয়েন্টার দিয়ে সিলেকশন টুলের উপর জাস্ট ক্লিক করলে এই টুলটি সিলেক্ট হয়ে যায়। টুলটি সিলেক্ট করে মাউস পয়েন্টার পর্দার উপরে নিয়ে এলে মাউস পয়েন্টারটি কালো তীর বা সিলেকশন টুলের রূপ ধারণ করে। তোমরা দেখতে পাচ্ছ যখনই আমরা এটাকে ক্লিক করে পর্দার ভিতরে নিয়ে এসেছি তখন এটি কালো তীর বা কালো তীরে শো করছে। এই অবস্থায় সিলেকশন টুল দিয়ে অবজেক্টের উপর ক্লিক করলে সম্পূর্ণ অবজেক্টটি সিলেক্ট হয়ে যায়। আমরা যদি এই অবজেক্টের উপর ক্লিক করি তাহলে দেখা যাবে যে এই পুরো অবজেক্টটি সিলেক্ট হয়ে গিয়েছে। সিলেকশন টুল ব্যবহার করা হয় সম্পূর্ণ অবজেক্ট সিলেক্ট করার জন্য। আমরা এই পুরো অবজেক্টটি সিলেক্ট করার জন্য সাধারণত সিলেকশন টুলটি ব্যবহার করে থাকি। সিলেকশন টুল দিয়ে কোনো অবজেক্ট সিলেক্ট করলে অবজেক্টের চারিদিকে আয়তাকার বা বৃত্তাকার বক্স বা বাউন্ডিং বক্স তৈরি হয়। আমরা যখনই এই সিলেকশন টুল দিয়ে অবজেক্ট সিলেক্ট করব তখন দেখা যাবে যে এর চারপাশে একটি বাউন্ডিং বক্স তৈরি হয়ে গিয়েছে। বক্সের চার কোণে চারটি এবং চার বাহুতে চারটি ফাঁপা বক্স দেখা যায়। আমরা এই চার বাহুতে এক বাহু, এক বাহু, এক বাহু এবং এক বাহুতে চার বাহুতে চারটি ফাঁপা বক্স দেখতে পাচ্ছি এবং চার কোণে এই এক কোণ, এই একটা কোণ, একটা কোণ এবং একটা কোণ, এই চার কোণে চারটি ফাঁপা বক্স দেখতে পাচ্ছি। এই বক্সগুলোকে সাধারণত রিসাইজ বক্স বলা হয়ে থাকে। এই যে আমরা এর চারপাশে যে বক্সগুলো দেখতে পাচ্ছি এই বক্সগুলোকে সাধারণত রিসাইজ বক্স বলা হয়ে থাকে। তা রিসাইজ বক্সগুলোতে ক্লিক ও ড্র্যাগ করে অবজেক্টের আকার যে কোনো দিক থেকে ছোট বড় করা যায়। আমরা যদি এই রিসাইজ বক্সে জাস্ট আমাদের এই যে মাউস পয়েন্টার রাখি তাহলে এবং ক্লিক করে ড্র্যাগ করি তাহলে এটা ছোট বড় হবে। আমরা যেদিকে ড্র্যাগ করব সেদিকে এটি বড় হবে অথবা ছোট হবে। আমরা যদি ছোট করতে চাই তাহলে ক্লিক এবং ড্র্যাগ করে ছোট করতে পারবো। যদি আমরা এই কোণ থেকেও টানি তাহলে এটা অর্থাৎ আমরা আমাদের ইচ্ছা মতো এই রিসাইজ বক্সে ক্লিক করে ড্র্যাগ করে আমাদের অবজেক্টটিকে আমাদের যে কাঙ্ক্ষিত সাইজ সেই সাইজটি আমরা নির্ধারণ করতে পারি। কিবোর্ডে শিফট বোতাম চেপে রেখে ড্র্যাগ করলে অবজেক্ট আনুপাতিক হারে ছোট বড় হয়। আমরা যদি একটি অবজেক্টকে তার পাশ থেকে সমানভাবে ছোট অথবা বড় করতে চাই তাহলে আমাদের কিবোর্ডে শিফট কি চেপে রেখে ক্লিক এবং ড্র্যাগ করতে হবে। আমরা যদি শিফট কি
ছাড়া ড্রাগ করি তাহলে দেখা যাবে যে আমাদের অবজেক্টটি অসমান হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি আমরা এখানে টান দিই তাহলে দেখা যাবে যে এবার স্টারটি ভালো দেখাচ্ছে না। যদি আমরা এদিকে টান দিই তাহলে দেখা যাবে যে একেবারে নিখুঁত শেপ তৈরি হচ্ছে না। কিন্তু আমরা যদি একটা নিখুঁত শেপ তৈরি করতে চাই তাহলে আমরা জাস্ট স্টারে ক্লিক করব। স্টারে ক্লিক করে আমরা কিবোর্ডে শিফট কি চেপে রেখে ক্লিক এবং ড্র্যাগ করব। ড্র্যাগ করলে আমাদের স্টারটি চারপাশ থেকে সমানভাবে বড় হবে। এবার আমরা যদি শিফট কি চেপে রেখে এই যে রিসাইজ বক্সগুলো আছে সেই রিসাইজ বক্সে ক্লিক এবং ক্লিক করে ড্র্যাগ করে টানি তাহলে আমাদের এই যে শেপটি সে আনুপাতিক হারে ছোট বা বড় হবে। অর্থাৎ চারপাশ থেকে সে সমানভাবে ছোট বা বড় হবে। সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করা অবজেক্টের কেন্দ্রবিন্দুতে বা যে কোনো বাহুতে বা অবজেক্টের যে কোনো অংশে ক্লিক ও ড্র্যাগ করে অবজেক্টটিকে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া যায়। তা আমরা এই অবজেক্টটিকে এই সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো স্থানে সরিয়ে নিতে পারি। ক্লিক এবং ড্র্যাগ করে আমরা এটিকে আমাদের যে কাঙ্ক্ষিত যে কোনো জায়গায় আমরা এটিকে সরিয়ে স্থাপন করতে পারি। একসঙ্গে একাধিক অবজেক্ট সিলেক্ট করার জন্য প্রথমে অবজেক্ট সিলেক্ট করার পর কিবোর্ডে শিফট বোতাম চেপে রেখে পরবর্তী অবজেক্ট সিলেক্ট করতে হয়। আমরা যদি এখানে আরও কয়েকটি অবজেক্ট তৈরি করি, যেমন স্টার তৈরি করেছি, আমরা একটা রেক্টেঙ্গুলার তৈরি করলাম, আমরা এখান থেকে একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার তৈরি করলাম, এরপর আমরা পলিগন তৈরি করলাম। এখানে আমাদের বেশ কয়েকটি অবজেক্টটা আমাদের দরকার হচ্ছে সবগুলো অবজেক্টকে একসঙ্গে সিলেক্ট করব। তা সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা সিলেকশন টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ডে শিফট বাটন চেপে রাখবো। চেপে রেখে এবার এক একটি করে অবজেক্টকে ক্লিক করব। ক্লিক করলে দেখা যাবে যে সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। এবার তোমরা দেখতে পাচ্ছ এই যে চারপাশে এই সবগুলো অবজেক্টের চারপাশে বাউন্ডিং বক্স তৈরি হয়েছে, অর্থাৎ এই সবগুলো অবজেক্ট সিলেক্ট হয়ে গিয়েছে। এভাবে যতগুলো অবজেক্ট প্রয়োজন সিলেক্ট করা যাবে। সবগুলো অবজেক্ট সিলেক্টেড থাকা অবস্থায় অবজেক্টগুলো চারদিক দিয়ে একটি মাত্র বাউন্ডিং বক্স থাকবে। এই অবজেক্টের চারপাশে তোমরা দেখতে পাচ্ছ একটি মাত্র বাউন্ডিং বক্স রয়েছে। বাউন্ডিং বক্সের রিসাইজ বক্সগুলোতে ক্লিক ও ড্র্যাগ করে সবগুলো অবজেক্ট একসঙ্গে ছোট বড় করা যায়। আমরা যদি এবার আমাদের কিবোর্ডে শিফট বাটন চেপে রেখে এই রিসাইজ বক্সে ক্লিক এবং ড্র্যাগ করি তাহলে দেখা যাবে যে সবগুলো অবজেক্ট একসঙ্গে ছোট এবং বড় হচ্ছে। অবজেক্টকে সিলেকশন মুক্ত করার জন্য পর্দার যে কোনো ফাঁকা জায়গায় মাউস পয়েন্টার ক্লিক করতে হবে। আমরা যদি এই সিলেকশনটি মুক্ত করতে চাই তাহলে আমরা এই পর্দার যে কোনো জায়গায় ক্লিক করলে দেখা যাবে যে সিলেকশন মুক্ত হয়ে গিয়েছে। একাধিক সিলেক্ট অবজেক্ট থেকে নির্দিষ্ট কোনো অবজেক্ট সিলেকশন মুক্ত করার জন্য শিফট বোতাম চেপে রেখে অবজেক্টের উপর ক্লিক করতে হবে। আমাদের এখানে দেখা যাচ্ছে সবগুলো অবজেক্ট একসঙ্গে সিলেক্ট আছে, কিন্তু আমার দরকার হচ্ছে এই যে উপরে রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারটা রয়েছে এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারটা আমরা সিলেকশন মুক্ত করব। সেক্ষেত্রেও আমাদের কিবোর্ডের শিফট বাটন চেপে রেখে আমরা জাস্ট এইটার উপর ক্লিক করব। ক্লিক করলে দেখা যাবে যে আমাদের রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারটা সিলেকশন মুক্ত হয়ে গেছে, বাকিগুলো আবার সিলেক্টেড আছে। তো আশা করি তোমরা সিলেকশন টুলের ব্যবহার বুঝতে পেরেছো। এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আলোচনা করব। সিলেকশন টুলটি হচ্ছে ডাইরেক্ট সিলেকশন। এইটা হচ্ছে আমাদের সিলেকশন টুল, এর ডান পাশে এটা হচ্ছে
ডাইরেক্ট সিলেকশন টুল। এই টুলটিকে অনেকে সাদা তীর বা হোয়াইট অ্যারো বলেও অভিহিত করে থাকেন। ডাইরেক্ট সিলেকশন টুল বা সাদা তীর ব্যবহার করা হয় অবজেক্টের পাতের অংশ বিশেষ সেগমেন্ট যেটাকে বলা হয় বা রেখাংশ সিলেক্ট করার জন্য এবং সম্পূর্ণ অবজেক্ট সিলেক্ট করার জন্য। এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই সম্পূর্ণ অবজেক্ট সিলেক্ট করতে পারি। আবার এই যে একটা অবজেক্টের যে কোনো একটি রেখাংশ সেগমেন্ট আমরা এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে পারি। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অবজেক্টের যে কোনো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে অবজেক্টের অংশ বিশেষ স্বতন্ত্রভাবে ছোট বড় করা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি আমরা এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলারটিকে আমরা একটু বড় করি, আমরা এটাকে বড় করি, সিলেকশন স্টার, অন্যগুলো ডিলিট করে দেই, একটাই থাক। আমরা স্টারটিকে বড় করে নিলাম। তো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অবজেক্টের যে কোনো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করে অবজেক্টের অংশবিশেষ স্বতন্ত্রভাবে ছোট বড় করা যায়। আমরা যখন এই যে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল, তো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছোট ছোট কিছু বিন্দু আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা এইগুলোকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তা এই অ্যাঙ্কর পয়েন্টে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। যখন এই অ্যাঙ্কর পয়েন্টগুলো তৈরি হবে তখন আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক এবং ড্র্যাগ করে স্বতন্ত্রভাবে এটিকে ছোট বা বড় করতে পারি। যেমন আমি এই অ্যাঙ্কর পয়েন্টে ধরেছি এবং এটিকে ক্লিক এবং ড্র্যাগ করে টেনে নিয়ে বড় করে দিয়েছি। আবার যদি আমি এই অ্যাঙ্কর পয়েন্টটি ধরে আমি যদি অবশ্যই এক্ষেত্রে কিবোর্ডের শিফট কিটা চেপে রাখতে হবে। আমি এই অ্যাঙ্কর পয়েন্টটি আমি ক্লিক এবং ড্র্যাগ করে টেনে ছেড়ে দিয়েছি। এভাবে এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ভিত্তি করে আমরা অবজেক্টের নতুন নতুন শেপ তৈরি করতে পারি। দেখো স্টারটি কেমন হয়ে গেছে। এর কারণ হচ্ছে আমি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক এবং ড্র্যাগ করে টেনে দিয়েছি। স্টারটি দেখো অন্য একটি শেপে তৈরি হয়ে গিয়েছে। তাই এভাবে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে অবজেক্টের অংশবিশেষ স্বতন্ত্রভাবে ছোট বড় করতে পারি। আশা করি তোমরা ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটি বুঝতে পেরেছো। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সাধারণত কোনো অবজেক্টের কোনো সেগমেন্ট বা রেখাংশ সিলেক্ট করা হয়, সেই রেখাংশকে ডিলিটও করা যায়। আবার বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্টে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অবজেক্টটিকে স্বতন্ত্রভাবে ছোট বড় করতে পারি। আমরা এটিকে ডিলিট করে দিলাম। এরপর আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে অবজেক্ট গ্রুপ করা। তা কিভাবে অবজেক্ট গ্রুপ করতে হয়, অর্থাৎ আমরা যখন একাধিক অবজেক্ট নিয়ে কাজ করি তখন সেই অবজেক্টগুলো যাতে করে একটা গ্রুপে থাকে, ছড়িয়ে ছিটিয়ে না যায়, সেজন্য সাধারণত গ্রুপ করা হয়। তা আমরা এখানে একটি গ্রুপের কাজ করব। যেমন আমাদের এখানে একটি ব্রাশ টুল রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ব্রাশ টুল। তা আমরা ব্রাশ টুল থেকে এই ফুলের ছবিটি ক্লিক এবং ড্র্যাগ করে আমরা এখানে ছেড়ে দেব। আমরা সিলেকশন টুল দিয়ে
এটিকে সিলেক্ট করে শিফট কিটা চেপে রেখে এটিকে টেনে বড় করে নিলাম। এরপর আমরা এখান থেকে পেন্সিল টুলটি নিলাম। পেন্সিল টুলটি নিয়ে আমরা এখানে একটি দাগ, বাঁকা দাগ তৈরি করলাম। এখানে আমরা এই যে ফিল কালারটা এটিকে নান করে দিলাম, আর আমাদের এই স্ট্রোকের একটি কালার দিয়ে দিলাম এবং স্ট্রোকের ওয়েটটা একটু বাড়িয়ে দিলাম। তাহলে দেখা যাবে যে এটি একটি ফুলের কাণ্ডর মতো দেখা যাচ্ছে এই জায়গায়, বা আমরা এখানে রাখতে পারি। আমরা এটিকে পিছনেও পাঠিয়ে দিতে পারি, তাহলে ভালো দেখা যাবে। আমরা জাস্ট এই শেপের উপর ক্লিক করব এবং অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক দিলে দেখা যাবে আমাদের এই জায়গাটা সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে এই লিফটটা নিয়ে আসবো। লিফটটা ক্লিক এবং ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। এটিকে আমরা রোটেট করব। এর যে চার কোণে যে রিসাইজ বক্স রয়েছে, সেই রিসাইজ বক্সের পাশেই মাউস পয়েন্টে রাখলেই রোটেট আইকন চলে আসে এবং ক্লিক এবং ড্র্যাগ করে আমরা আমাদের সুবিধা মতো এটিকে রোটেট করতে পারবো। এবার এটিকে আমরা কপি করব। আমরা কিবোর্ডের অল্টা প্রেস করে এটিকে কপি করে নিলাম। এবার এই সবগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা আগে শিখেছি শিফট কি চেপে রেখে আমরা সবগুলো সিলেক্ট করব। এবার আবার অল্টা চেপে রেখে এই সবগুলোকে একটা কপি করে দিলাম। কপি করে এটিকে আমরা আবার এদিকে রোটেট করে দেব। এই আরো রোটেট করব। এখানে রেখে দিলাম। তাহলে এই কাজটি করেছি। আসলে অবজেক্ট কিভাবে গ্রুপ করতে হয়, গ্রুপ না করলে কি অসুবিধা হয়। আমরা এখানে একটা ফুলের ছবি তৈরি করেছি। এবার আমি যদি এই পুরো ছবিটা এই জায়গা থেকে সরিয়ে কোথাও রাখতে চাই, তা আমি এখানে ক্লিক করে টান দিলাম। দেখা যাচ্ছে যে টেনে ছেড়ে দেওয়ার পর শুধু আমার ফুলটা চলে গেছে, কিন্তু এগুলো থেকে গেছে। তার কারণ কি? এটা একই গ্রুপে নেই। এভাবে আমি যদি এই কাণ্ডটা ধরে টেনে পাশে সরিয়ে দেই, তাহলে দেখা যাবে যে সব কিছু থেকে গেছে, কাণ্ডটা চলে এসেছে। এই জন্যে গ্রুপের দরকার আছে, অর্থাৎ এই পুরো সবগুলো অবজেক্ট একটা গ্রুপে থাকবে, যাতে করে আমরা আমাদের সুবিধাজনক স্থানে এই ছবিটা নিয়ে তা এই সবগুলো অবজেক্টকে গ্রুপ করার জন্য আমরা এটিকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। আমরা এই যে আমাদের টুল বক্সের সিলেকশন টুলটি নিলাম এবং এটিকে সিলেক্ট করলাম, সবগুলো অবজেক্টকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা যাব আমাদের মেনু বারের অবজেক্টে গিয়ে আমরা গ্রুপে ক্লিক করব, অথবা আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল জি প্রেস করি তাহলে গ্রুপ হয়ে যাবে। তো আমরা এখানে গ্রুপে ক্লিক করলাম। এবার আমরা যদি এই ফুলের যে কোনো জায়গায় ক্লিক এবং ড্র্যাগ করে টেনে অন্য কোথাও নিয়ে যায়, তাহলে দেখা যাবে যে আমাদের পুরো ফুলের গাছটি এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাচ্ছে। আমরা যদি এটিকে আনগ্রুপ করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই অবজেক্টে পুরো অবজেক্টটিকে সিলেক্ট করে মেনু বারের অবজেক্ট থেকে আমরা এই যে আনগ্রুপে ক্লিক করব, অথবা কিবোর্ডের কন্ট্রোল শিফট জিতে ক্লিক করলে এটি আবার আনগ্রুপ হয়ে যাবে। দেখো এবার এটি আনগ্রুপ হয়ে গিয়েছে। তো এভাবে গ্রুপ এবং আনগ্রুপ করতে হয়। এবার আমরা শিখব অবজেক্ট লক করা। একাধিক অবজেক্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে অনেক সময় কোনো একটি বা একাধিক অবজেক্ট লক করে রাখতে হয়। লক করা অবজেক্ট সিলেক্ট করা যায় না, কাজেই ওই অবজেক্ট সম্পাদনা করা যায় না। ফলে লক করা অবজেক্ট অসতর্কতার কারণে পরিবর্তিত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না। আমরা যখন ইলাস্ট্রেটরে কোনো একটি
কাজ করি, যখন কাজ করার পর আমার কাঙ্ক্ষিত রূপটি চলে আসে, তখন আমার সেই কাজটি যাতে আর এলোমেলো না হয়ে যায় আমার অসতর্কতার দরুন, সেজন্য সাধারণত এই লকটা করে রাখতে, অথবা আমার কাজটি যেন অন্য কেউ এলোমেলো করে না দিতে পারে, সেক্ষেত্রে এই লক করার প্রয়োজনীয়তা দেখা যায়। তা দেখা যাচ্ছে আমি এই ছবিটি সম্পূর্ণ করে রেখেছি, এই ছবিটিতে আমার আর কোনো প্রকার কাজ করার দরকার নেই। তা আমার অসতর্কতার দরুন দেখা যাচ্ছে অনেক সময় এই ছবিতে ক্লিক বা কোনো কারণে এটি আবার এলোমেলো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমাদের লক করে রাখলে তাহলে এটি আর এডিট করা যাবে না, অর্থাৎ এটিকে পুনরায় এডিট করা যাবে না। তা অবজেক্ট লক করার জন্য আমাদের নির্দিষ্ট অবজেক্টটি সিলেক্ট করতে হবে। আমাদের এই অবজেক্টটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা যাব আমাদের মেনু বার থেকে অবজেক্টে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি লক। তা আমরা এখানে রয়েছে সিলেকশন, অর্থাৎ আমাদের এই যে সিলেক্টেড যে অবজেক্টটি রয়েছে, তা আমরা এটিকে ক্লিক করলাম। এবার আমরা যদি এই অবজেক্টের উপর ক্লিক করি তাহলে দেখা যাবে যে অবজেক্টটি আর সিলেক্টই হচ্ছে না। আমরা কিন্তু এখানে ক্লিক করছি, এখানে আমরা ক্লিক করছি কিন্তু অবজেক্টে সিলেক্ট হচ্ছে না, তার মানে কি এটিকে আর এডিট করা যাবে না কোনো অবস্থাতে, যতক্ষণ পর্যন্ত না আমরা এটিকে আনলক করি। তা আমরা যদি এটিকে পুনরায় আবার এডিট করতে চাই কোনো কারণে, তাহলে আমাদের অবজেক্টে যেতে হবে এবং এখান থেকে আনলক অল এ ক্লিক করতে হবে, অথবা কন্ট্রোল প্লাস অল্টা প্লাস 2-তে ক্লিক করতে হবে, তাহলে এটি আবার আনলক হয়ে যাবে এবং এটিতে আমরা আবার এডিট করতে পারবো। তা আমরা এখানে আনলকে ক্লিক করলাম, দেখা যাবে যে এটি আবার সিলেক্ট হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা ক্লিক করলে এটি সিলেক্ট হচ্ছে, অর্থাৎ আমরা এটি এখন আনগ্রুপ করে আবার এডিট করতে পারবো। এটি গ্রুপে রয়েছে, এই কারণে আমি আনগ্রুপের কথা বললাম। এছাড়া আমরা রাইট ক্লিক দিয়েও, এই অবজেক্টের উপর রাইট ক্লিক দিয়েও আমরা এটিকে আমরা লক করলাম, এই যে অবজেক্টে গিয়ে লক করলাম। এবার আমরা যদি এই অবজেক্টের উপর রাইট ক্লিক দিলে এখানে আসবে আনডু লক, এখান থেকে আমরা আনডু লক করে এটিকে আনলক করতে পারি। আশা করি তোমরা অবজেক্ট লক এবং আনলক বিষয়টি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি আমি যে বিষয়গুলো দেখেছি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। তা আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।